আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। প্রশিক্ষণ বিমান যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এরকম রেকর্ড অতীতেও আছে। তারপরেও এই বিমানটা সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে, চায়নার তৈরি এই বিমান একসময় 1100 কোটি টাকা দিয়ে কয়েকটা বিমান কেনা হয়েছে, যে বিমানগুলো নিয়ে অনেক বিতর্ক ছিল। সেই বিমানের একটা হলো, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ থেকে, অ্যানোনিমাস একটা পেজ, নামহীন একটা পেজ থেকে গতকালকে এরকম একটা পোস্ট করা হয়েছিল যে আজকে একটি স্কুলের উপরে একটি প্লেন ক্রাশ করবে, অসংখ্য সেখানে শিক্ষার্থী মারা যাবে, বাট দেশের নাম উল্লেখ নেই, এরকম একটা ফেসবুক স্ট্যাটাস। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে দেখাবো উত্তরা স্কুলের উপরে কেন বিমান বিধ্বস্ত হয়েছিল, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। যদি এখানে ইনসিডেন্ট কমান্ড সিস্টেম যদি আরো ভালোভাবে করতে পারতো, ফায়ার সার্ভিস বলেন যারাই বলেন সুন্দরভাবে আর কাজটা বেশি এক্সপেডাইট করতো। আই গট সারপ্রাইজ, কেন পলিটিক্যাল লিডার গুলা এখন যাবে, দলগুলা কেন ওখানে যাবে? পৃথিবীতে আই হ্যাভ নট সিন যে একটা ইনসিডেন্ট হওয়ার পরে পলিটিক্যাল লিডাররা তাদের দল বল সবকিছু নিয়ে বড় বড় হাই অফিসিয়াল ইনসিডেন্ট যায়। এটা অ্যাবসলিউটলি নিষিদ্ধ। আজকেও গেছেন, কারণ বড় কর্মকর্তা গেলে পরে তার সাথে আরো অনেক লোক যাবে, বড় নেতা গেলে পরে অনেক লোক যাবে, দ্যাট উইল মেক দি অ্যানাদার chaotic সিচুয়েশন। একদম তারা যে এত ওখানে কিছু করতে পারবে না। আমার বলেন যে পলিটিক্যাল লিডার বা বড় কর্মকর্তা, তার কি ওখানে ফায়ার নিবৃত্ত বা ইনসিডেন্ট কমান্ডের কোনো ইয়ে আছে? নাই। হোয়াই শুড ইউ গো? সে এখান থেকে তার ডিরেকশন গুলো দিতে পারে। যারা ফিল্ডে ছিল তারাই এটা কিন্তু ভালোভাবে কাজগুলো করতে পারে। প্রশিক্ষণ বিমান যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এরকম রেকর্ড অতীতেও আছে। তারপরেও এই বিমানটা সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে, চায়নার তৈরি এই বিমান একসময় 1100 কোটি টাকা দিয়ে কয়েকটা বিমান কেনা হয়েছে, যে বিমানগুলো নিয়ে অনেক বিতর্ক ছিল। সেই বিমানের একটা হলো এটা। আসলে এই বিমান এখনো আকাশে উড্ডয়নের মতো অবস্থায় আছে কিনা এ নিয়ে অনেক প্রশ্ন আসছে, অনেকেও প্রশ্ন করতেছে। সেরকম সমস্যা হলে তাহলে আমি এই বিমান প্রশিক্ষণে উড়াবো কেন? প্রশিক্ষণে গেলেও নিরাপদ যে করতো, কিন্তু আসলে কপাল খারাপ, হয়তো উড্ডয়নের পরপরই ভেঙে পড়ছে। কিন্তু সবচেয়ে বড় কষ্টের যেটা ভাবি আর আমি কথা বলতে পারতেছি না, সেটা হলো আমারও দুইটা মেয়ে হাই স্কুলে পড়ে। এই যে বাচ্চারা স্কুলে পড়তো, ঠিক আর 10 মিনিট পরে ছুটি হবে, স্কুল প্রস্তুতি নিয়ে এনেছে, ক্লাস শেষ, সেই কখন ছুটির ঘন্টা হবে বাচ্চারা ওই অপেক্ষায় ছিল। ঠিক ছুটির ঘন্টা পড়বে, সেই ছুটির ঘন্টার অপেক্ষায় তারা কান পেতে বসে আছে, ছুটির ঘন্টা বেল বাজবে কখন। ঠিক সেই মুহূর্তে এই দুর্ঘটনা। তাই এই বাচ্চারা মারা গেছে। আমাদের ছেলে মেয়েরাই যা কল্পনার বাইরে। আসলে আমি এটা সহ্য করতে পারতেছি না। আমারও আপনারও মেয়েরা আছে, তো ছেলেরা আছে, বাচ্চারা আছে, তারা লেখাপড়া করে স্কুলে, তাদের উপর যে এরকম একটা আঘাত আসছে, এরকম একটা দুর্ঘটনা আচমকা, তারা একটু পরে স্কুল থেকে বেরিয়ে যাবে, তারা বাড়ি যাবে, বাসায় যাবে, বা বাবার কাছে যাবে, ছুটির ঘন্টার অপেক্ষায় তারা কান পেতেছিল। সেই ছুটির ঘন্টার অপেক্ষায় থাকা অবস্থায় তাদের যে জীবন এইভাবে চলে গেছে, ভাই আমি সহ্য করতে পারতেছি না। ভাবলেই আমার কান্না আসতেছে। আমার দুইটা মেয়ে এরকম হাই স্কুলেই পড়ে, তো খুব কষ্ট লাগতেছে। তো দেখা যাক, তদন্তে প্রমাণিত হবে কি হয়েছে না হয়েছে, এখন সেটা প্রমাণিত হবে। আর হলো যদি আসলেই ভুল করে থাকে, যারা এর সাথে দায়ী তাদের বিচার করতে হবে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, বিমান বাহিনী বা সশস্ত্র বাহিনীর থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আর ভবিষ্যতে যাতে এরকম না হয়। সবসময় আমরা দেখি রেডিওতে, টিভিতে, বিমান থেকে, আকাশ থেকে ভূমিতে গোলা নিক্ষেপ হয়, ট্রেনিং এর একটা অংশ। সেটা হয় কুতুবদিয়ায়, এবং সেখানে আরো 1 মাস আগের থেকে সতর্কতা জারি করা হয়, বিজ্ঞপ্তি দেওয়া হয় যে এই এলাকার ভিতর কেউ মাছ ধরবেন না, এই এলাকার ভিতর কেউ যাবেন না, ওখানে বিমান থেকে, আকাশ থেকে গোলা নিক্ষেপ করা হবে ভূমিতে। এটা ট্রেনিং এর একটা অংশ। কিন্তু আসলে ওরকম কিছু কিনা কি, এটা আসলে তদন্তেই প্রমাণিত হবে। এটা আমরা আসলে কম বুঝি। যান্ত্রিক ত্রুটি না অন্য কোনো বিষয় না, কোনো সন্ত্রাসী কার্যকলাপ, যেটাই হোক, বিমান বাহিনী বা সশস্ত্র বাহিনীর ভিতর থেকে তদন্ত হয়ে সঠিক তথ্য বেরো আসবে, এবং ISPR এর মাধ্যমে আমরা সেই সঠিক তথ্যটা দেশবাসী জানতে পারবো। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ থেকে, অ্যানোনিমাস একটা পেজ, নামহীন একটা পেজ থেকে গতকালকে এরকম একটা পোস্ট করা হয়েছিল যে আজকে একটি স্কুলের উপরে একটি প্লেন ক্রাশ করবে, অসংখ্য সেখানে শিক্ষার্থী মারা যাবে, বাট দেশের নাম উল্লেখ নেই, এরকম একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে বাংলাদেশে নানান কৌতূহলের জন্ম দিয়েছে। তবে এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কথা বলেছি, যারা রিউমার স্ক্যানার, তারা এটা নিয়ে স্ক্যান করেছেন, যাচাই করেছেন। এখন পর্যন্ত ভ্যালিড
যে বিষয়টি সামনে আসছে আমাদের, এটি একটি প্রতারক চক্র। এই চক্রটি নাইজেরিয়ান একটি প্রতারক চক্র। তারা এরকম একটি মানে রিউমার ছড়িয়ে মূলত তাদের এই পেজগুলোতে লাইক ফলোয়ার মানে বাড়ানোর ধান্দায় তারা এই কাজগুলো করছে। অথেন্টিক এখন পর্যন্ত কোনো আমরা মানে পাই নাই, সোর্স পাই নাই, বা অথেন্টিক কোনো আমরা পাই নাই। তো যাই হোক, আজকে দুটো পয়েন্টে আমি কথা বলতে চাই। ফার্স্ট, যে প্লেনটি ক্রাশ করেছে, যে জেট ফাইটারটি, আমাদের ফাইটার জেটটি, এটি একবারই সেই পুরাতন মডেলের, সেকেলের। খুব সম্ভবত এটি 1976 সালের দিকের মডেল এই ফাইটার জেটের। অত্যন্ত আফসোস এবং দুঃখের বিষয়, বিগত 15 বছরে বাংলাদেশের সামরিক খাতে অত্যাধিক বাজেট বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের সামরিক যে সরঞ্জাম, এই সরঞ্জামে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোনো বরাদ্দ কিংবা বাজেট বাড়ান নাই। বিগত সময়ে বেশ কয়েকটা ড্রিম লাইনার বিমান ক্রয় করা হয়েছে, বাণিজ্যিক বিমান, বাট আমাদের সামরিক যে সরঞ্জাম, জেট ফাইটার বলেন, আমাদের যে ট্যাঙ্কগুলো রয়েছে, যেই যে নানা রকম আমাদের যুদ্ধাস্ত্র যেগুলো রয়েছে, এগুলোতে আধুনিক যে সরঞ্জাম, যুদ্ধাস্ত্র ইত্যাদি, প্রশিক্ষণ, ট্রেনিং, তার কোনো কিছু ডেভেলপমেন্ট করে নাই। কেন করে নাই? ভারতীয় পরিকল্পনায়, ইন্ডিয়ান পরিকল্পনায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার 15 বছর ধরে আমাদের এই দেশটাকে সামরিক দিক দিয়ে একবারে ডাউন করে রেখেছিল। আর্টিফিশিয়ালি, বাহ্যিকভাবে একবারে চাক চমক আমাদের সেনাবাহিনীকে, আমাদের ডিফেন্সকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। মানে ওদেরকে ব্যবসায়িকীকরণ যেটাকে বলে, বড় বড় প্রজেক্ট, প্রকল্প, এগুলোতে আর্মিকে নামিয়ে দেওয়া হয়েছে, ধুমাইয়া ব্যবসা করছেন তারা। কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের যে ডেভেলপমেন্ট দরকার ছিল, যে উন্নয়ন দরকার ছিল, সেটা কিন্তু করা হয়নি। আজকে যে বিমানটি ক্রাশ করেছে, দুর্ঘটনা হতেই পারে, বাট যে ফাইটার জেটটি ক্রাশ করেছে এটি একবারে সেকেলের। এগুলো নিয়মিত আপনার পরিচর্যা বা এগুলোকে নিয়মিত আপনার মানে রিপেয়ারিং ঠিক মতো এগুলোকে দেখভালও করেছে কিনা আই ডোন্ট নো। তো আমরা সরকারকে আহ্বান করব, অনতিবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটা ফাইটার জেট থেকে শুরু করে যুদ্ধাস্ত্র সরঞ্জাম যেগুলো রয়েছে, সামরিক সরঞ্জাম, প্রত্যেকটা যাতে স্ক্রুটিনাইজ করে পুঙ্খানুপুঙ্খ যাতে এগুলোকে টেস্ট করা হয় আবার। দ্বিতীয়ত, আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এমনি তো অসংখ্য শিশু ইতিমধ্যে শহীদ হয়েছে, অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দেখলাম হাসপাতালে দৌড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, মানে কেন আপনারা সেখানে দৌড়াবেন? দুঃখের সাথে বলতে হয়, যারা ইতিমধ্যে 19 জন নিহত হয়েছে, তারা হয়তো আপনারা দেখেছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন। কিন্তু বিমান প্রশিক্ষণ পাইলট যে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু 6 মাস আগে বিয়ে করেছিলেন তারেক। তিনি তার ওয়াইফকে নিয়ে ঢাকাতে থাকতেন, কিন্তু উনি গত বছর মানে ঈদে কিন্তু রাজশাহী যেখানে লেখাপড়া করেছেন, রাজশাহী, সেখানে কিন্তু বাবা মা সহ একসঙ্গে থাকতেন, মানে গ্রামে যেয়ে কিন্তু সেখানে থাকতেন। আমরা একটু আগে যেটা আপডেট পেয়েছি, তিনি 6 মাস আগে বিয়ে করেছিলেন। তবে এখন যেটা জানতে পারলাম যে ওনার বাবা মাকে নিয়ে মানে বিমান মানে হেলিকপ্টারে করে র্যাবের মানে সহযোগিতায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো ওনার বাবা মা যেটা বললেন যে তার ছেলেকে তারেককে নিয়ে, যদি আমরা যেটা জানতে পারলাম যে লাইফ সাপোর্টে তিনি নাফিরার দেশে চলে গেছেন, কিন্তু ওনাকে নিয়ে আগামীকাল ওনার রাজশাহী যেখানে লেখাপড়া করতেন সেই মাঠের ওখানে তাকে সেখানে দাফন করা হবে, সেটা আমরা কিন্তু একটু আগে নিশ্চিত করে জানতে পেরেছি। তবে এই মুহূর্তে কিন্তু একটি জরুরি বিশেষ ঘোষণা হচ্ছে, আপনারা যারা যেখান থেকে রয়েছেন সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন। তবে 200 জনের প্লাস মানুষ কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা মেডিকেলে কিন্তু আহত অবস্থা রয়েছে। বিশেষ করে বান ইউনিটে কিন্তু অনেক মানুষ আহত রয়েছে, যেখানে ঢাকা মেডিকেল বান ইউনিট প্রচুর পরিমাণে কিন্তু রক্তের প্রয়োজন, প্রচুর পরিমাণে ও পজিটিভ, বি পজিটিভ,
এ পজিটিভ প্রচুর পরিমাণে কিন্তু রক্তের প্রয়োজন। আমি বিষয়টা খুবই দুঃখজনক, আমি আসলে ঢাকাতে ছিলাম না, আমি কিন্তু যেতে পারি নাই। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হচ্ছেন, কে কোথা থেকে দেখছেন, তবে আমি যেখানেই ছিলাম না কেন আমি আপডেট বাই আপডেটটা আপনাদেরকে দেওয়ার অনেকবারই চেষ্টা করেছি। ভাই কেমন আছেন আপনারা? আপনাদের জায়গা থেকে সবাই একটু শেয়ার করে দিবেন। আর বিশেষ করে হচ্ছে অনেক রক্তের প্রয়োজন যে সমস্ত মানুষগুলা, ভাই একটি জিনিস খুবই খারাপ লেগেছে আমার, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে লেখাপড়া করে, তবে একটি কথা আপনারা বলে রাখবেন, দেখেন আমার শরীরের লোমগুলা দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা বাবা মাকে আমি রিকোয়েস্ট করব, অভিভাবকদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনার সন্তানদেরকে আইডি কার্ড সব সময় গলায় ঝুলিয়ে রাখতে বলবেন। আপনার সন্তানদেরকে আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে বলবেন। এটা একেবারে আপনাদের কাছে অনুরোধ করছি, আর দেশবাসীর কাছে। এবং এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আপনারা দেখেছেন, যারা চলে গেছেন তাদের জন্য আসলে খুবই দুঃখ প্রকাশ করছি। আর যারা মেডিকেলে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন তাদের ভাই অনেক রক্তের প্রয়োজন। সেই মানুষগুলা বান ইউনিট আর হচ্ছে ঢাকা মেডিকেলে, সেই সমস্ত জায়গায় কিন্তু অনেক অনেক রক্তের প্রয়োজন। আপনারা সবাই জায়গা থেকে একটু শেয়ার করে দেবেন। তবে আপনারা রক্ত কিভাবে দিবেন, আমরা ইতিমধ্যে যেটা একটি কোড নাম্বার পেয়েছি, সেটা সরকারি কোড নাম্বারটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি সেই নাম্বারটি সংগ্রহ করছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু সেই আপনার যদি রক্ত দেওয়ার প্রয়োজন থাকে বা আপনি যদি মনে করেন যে আমি রক্ত দিতে চাই, অবশ্যই আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা রক্ত দিবেন। তবে তারেকের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক 6 মাস আগে কিন্তু বিয়ে করেছিলেন, তবে খুব আনন্দ উৎসব করে কিন্তু বিয়ে করেছিলেন। তবে আগামীকালকে তার যে রাজশাহী যেখানে থাকতেন বাবা মা সহ, সেখানে কিন্তু তার মানে মরদেহটি নিবে আর কি। তো সবাই জায়গা থেকে দোয়া করবেন। আমি আসলে দুঃখিত যে আমি যেতে পারি নাই সেই জায়গা থেকে, আমি আসলে একেবারে লজ্জিত, আমি ঢাকার বাইরে ছিলাম। সবাই ভালো থাকবেন, আমি আপনাদের সঙ্গে ছিলাম আরিফ হায়দার। আবারও বলতেছি, সবাই একটু শেয়ার করে দিবেন। অনেক রক্তের প্রয়োজন ভাই, অনেক ব্লাড প্রয়োজন, এ পজিটিভ, ও পজিটিভ, বি পজিটিভ, অনেক ব্লাডের প্রয়োজন। সবাই একটু শেয়ার করে দিবেন। আজকে একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি। এরই ভিতরে আমি আপনাদের সামনে বলেছি মাত্র কিছুক্ষণ আগে, এরই ভিতরে আপনাদের সাথে এই অনুষ্ঠানে থাকাকালীন অবস্থায় আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম। আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে, উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। আমাদের দলের ড্যাব সহ বার্ন ইউনিটে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে। আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে, যেহেতু ব্লাডের শর্টেজ আছে। এরই মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্র দলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। আমরা আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্ভবত এরই মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে, কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে, নেতাকর্মী যারা আছে, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। মা বাপদের আমরা কি জবাব দেব?
কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা বাবা এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়, তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান, হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্ত তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজে দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ আপনাদেরকে শান্তি দিন। আমাদের জাতির সবাইকে, যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত, সবাইকে আল্লাহ শান্তি দেন। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।